ইসরায়েলি বাহিনী এলাকা ছাড়তে বেরিয়ে এলো লাশের পর লাশ। ইসরায়েলি বাহিনী গাজা সিটির একটি অংশ থেকে সরে যাওয়ার পর তাল আল হাওয়া এলাকা থেকে কয়েক ডজন ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা এই তথ্য জানিয়েছেন। শুক্রবার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসল বলেছেন, ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়া মানুষদের উদ্ধারে এগিয়ে যায় গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের দলগুলো। তবে তারা কয়েক ডজন মানুষকে নিহত অবস্থায় পেয়েছেন। নিহতদের অধিকাংশই নারী এবং শিশু। তাদের কারো কারো লাশ কুকুরে পর্যন্ত খেয়েছে। তিনি বলেন, অন্তত ৬০টি লাশ গণনা করা হয়েছে। ঘটনাস্থলে কয়েকজনের লাশ স্থাপন করা হয়, অন্যদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরো বলেন, এখনো অনেক লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইসরায়েলি বাহিনী কাছাকাছি অবস্থান করছে। তারা উদ্ধার তৎপরতা নিয়মিতভাবে ব্যাহত করে চলেছে। সৌদি আরবকে হুঁশিয়ারি দিল হুতি। সৌদি আরবকে বৈরী আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আলী আল হুতি। তিনি বলেছেন, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইয়েমেনের মানুষ সবসময় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাবে। মোহাম্মদ আলী আল হুতি ইয়েমেনি ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞাকেও প্রত্যাখ্যান করে জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপ ইয়েমেনিদের কোনোভাবেই ফিলিস্তিনিদের অবস্থান থেকে দূরে সরাতে পারবে না। আলী হুতি বলেছেন, ইয়েমেনি জনগণ ভালো করে জানে, যারা তাদের মজুরি লক্ষ্য করে তারা একই ব্যক্তি, যারা তাদের অর্থনীতিকে লক্ষ্য করে তারাই বেসামরিক কর্মচারীদের বেতন কমিয়েছে। সৌদি কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এই শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করলে আপনাদেরই বেশি লাভ হবে। ওয়াশিংটনের পদাঙ্ক অনুসরণ কখনোই রিয়াদকে লাভবান করবে না। হুতি জোর দিয়ে বলেছেন, ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আর্থিক অবরোধ কখনোই ইয়েমেনি জাতির অবস্থান এবং গাজার নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি জানানো সংহতিকে দুর্বল করতে পারবে না। এই ইয়েমেনি বিদ্রোহী নেতা আরও জানিয়েছেন, হুতির প্রধান নেতা আব্দুল মালিক আল হুতি সৌদি আরবকে হুমকি দেননি, বরং তিনি ক্ষমতাসীন সৌদি কর্মকর্তাদের তাদের কর্ম পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন। আলী হুতি বলেছেন, সৌদি নেতারা হুতি নেতাদের বক্তব্যের অর্থ বোঝে, তবে তারা ইয়েমেনের জনগণের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সংরক্ষিত আসন পাবে ইমরান খানের দল। কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ সুপ্রিম কোর্টের রায়ে সংসদে 23টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করে। চলতি বছরের 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে, কারণ দল হিসেবে পিটিআইকে নির্বাচন করতে দেওয়া হয়নি। নির্বাচনে পিটিআই সমর্থিতরা সবচেয়ে বেশি আসনে জয়ী হলেও নির্বাচন কমিশন ঘোষণা দেয়, সংসদের 70টি সংরক্ষিত আসন পিটিআই পাবে না। নির্বাচন কমিশন এই আসনগুলো ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোকে প্রদান করে। তবে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 13 সদস্যের বেঞ্চের 8 বিচারপতি পিটিআইয়ের পক্ষে এবং 5 জন বিপক্ষে রায় দেন। রায়ে বলা হয়, পিটিআই রাজনৈতিক দল হিসেবে সংরক্ষিত আসন পাওয়ার অধিকারী। পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার সাংবাদিকদের বলেন, পিটিআইকে 23টি সংরক্ষিত আসন দেওয়া হলেও সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা পরিবর্তিত হবে না। পাকিস্তানের সংসদের নিম্নকক্ষে 336টি আসনের মধ্যে শেহবাজ শরীফ জোট সরকারের এখনও 200টির বেশি আসন রয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী সংসদে 70টি সংরক্ষিত আসন থাকবে, যার মধ্যে 60টি নারী এবং 10টি অমুসলিমদের জন্য বরাদ্দ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরিয়ে দিতে চায় পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের পশ্চিমা পৃষ্ঠপোষকরা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন স্থলাভিষিক্ত নিয়োগ দেওয়ার চেষ্টা শুরু করেছে বলে খবর দিয়েছে রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসবিআর এর একজন কর্মকর্তা গোপন প্রতিবেদনের বরাতে এই দাবি করেছেন। এসবিআর পক্ষ থেকে প্রকাশিত ম্যাগাজিন রাজভেদচিকের সর্বশেষ সংখ্যায় এই সংক্রান্ত তথ্য প্রকাশ পেয়েছে। ওই রুশ গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে ব্যর্থতার জন্য দেশটির প্রেসিডেন্টের প্রতি ইউক্রেনের জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিশেষ করে গত মে মাসে জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তার প্রতি গণ অসন্তোষ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে তাকে সরিয়ে দিতে চায় পশ্চিমা দেশগুলো। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো যে হাজার হাজার কোটি ডলারের সাহায্য দিচ্ছে তা গ্রহণের প্রকল্পগুলোতে জেলেনস্কি জড়িত থাকায় এখনও তাকে সহ্য করে যাচ্ছে পাশ্চাত্য। তবে তাকে সরিয়ে দেওয়ার জন্য সময় এবং সুযোগের সন্ধানে রয়েছে পশ্চিমা শক্তিগুলো। তাদের দেওয়া ওই অর্থ সাহায্য দিয়ে সমরাস্ত্র কেনার প্রকল্পে ইউক্রেন সরকারের পাশাপাশি পশ্চিমা অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলো ব্যাপকভাবে লাভবান হচ্ছে। এসবিআর এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, জেলেনস্কিকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করার জন্য পশ্চিমারা এরই মধ্যে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো, কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এবং জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমার্কের সঙ্গে কথা বলেছেন। এরদোগানের হুঙ্কার, ইসরায়েলের স্বার্থে কাজ করতে পারবে না ন্যাটো।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান শুক্রবার বলেছেন, কোনোভাবে ন্যাটো ইসরায়েলের সাথে অংশীদারিত্বমূলক কাজ অব্যাহত রাখতে পারবে না। এরদোগান বলেন, যতক্ষণ ফিলিস্তিনিতে টেকসই শান্তি স্থাপিত না হবে ততক্ষণ ইসরায়েলের সাথে ন্যাটোর সহযোগিতামূলক যে কোনো কাজের অনুমোদন দেবে না তুরস্ক। সেই সাথে এরদোগান জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে তারা। এরদোগান আরও জানিয়েছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে দেখা করবেন। সেখানেই শুরু হবে সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের আলাপ। এরদোগান আগেও জানিয়েছিলেন, যে কোনো সময় সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের আলাপের দুয়ার খোলা আছে, সেই হিসাবেই আসাদকে নিমন্ত্রণ করা হবে। এর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান পাওয়ার প্রসঙ্গে এরদোগান বলেছেন, আমি বাইডেনের সাথে এ বিষয়ে কথা বলেছি, আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান করব। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করায় ভারতকে ফল ভোগের হুমকি যুক্তরাষ্ট্রের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফর ঘিরে আগেই কড়া বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার সরাসরি নয়াদিল্লিকে হুমকি দিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব গভীর, কিন্তু এতটাও গভীর নয় যে ওয়াশিংটনকে অগ্রাহ্য করতে পারে নয়াদিল্লি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর সম্প্রতি প্রথমবার রাশিয়া সফরে যান নরেন্দ্র মোদী। সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিনকে বুকে জড়িয়ে ধরেন, কিন্তু সেই দৃশ্য দেখে ক্ষুব্ধ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে চলছে ন্যাটো সম্মেলন। ঠিক সেই সময় মস্কো সফরে গিয়ে রাশিয়াকে ভারতের সবচেয়ে বড় বন্ধু হিসেবে অভিহিত করেন মোদী। তাতেই ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র। ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোদীর রাশিয়া সফর বাইডেন প্রশাসনের পক্ষে মেনে নেওয়া কঠিন, বিশেষ করে এমন সময় মোদী রাশিয়ায় গেছেন যা মার্কিন রাজনৈতিক মহল মোটেই ভালোভাবে নিচ্ছে না। কারণ ইউক্রেন যুদ্ধ বন্ধ করে নিয়ে আলোচনা হয়েছে ন্যাটো সম্মেলনে, আর সেই সময় যুক্তরাষ্ট্রের বন্ধু মোদী জড়িয়ে ধরেছেন ইউক্রেনে অভিযান শুরু করা পুতিনকে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সচিব কার্ট ক্যাম্বেল। ন্যাটো সম্মেলনের মধ্যে মোদী রাশিয়া যাবেন না, দুই পক্ষের আলোচনার পর এমনটাই আশা করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব গভীর হলে ভারতকে ভোগান্তির মধ্যে পড়তে হবে বলে বার্তা দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। নেতানিয়াহুর নতুন দাবি, গোয়েন্দা প্রধানের সাথে মতানৈক্য। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রয়াস জটিল করে তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, নেতানিয়াহু প্রায় এক হাতে আলোচনা পরিচালনা করার সময় তার অবস্থান আরও কঠোর করেছেন। ইসরায়েলি চ্যানেল 12 জানায়, যুদ্ধবিরতির আলোচনার ব্যাপারে নেতানিয়াহু নতুন শর্তের প্রতি সমর্থন দিচ্ছেন না মোসাদের প্রধান। ইয়েদিওত আহরনোত আরও জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির কাঠামো প্রশ্নে নেতানিয়াহু এবং মোসাদ প্রধান একই অবস্থানে নেই। এদিকে নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতির আলোচনাকে জটিল করার জন্য নেতানিয়াহুকে কর্মকর্তারা অভিযুক্ত করার পর হামাসের হাতে আটক বন্দীদের পরিবারগুলো নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছে। কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তি নিয়ে ব্যাপক প্রয়াস চালালেও কোনো সমঝোতায় আসতে পারছেন না। সাম্প্রতিক সময় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস কিছু ছাড় দিলেও নেতানিয়াহু তার অবস্থান আরও কঠোর করলে অচল অবস্থার সৃষ্টি হয়।